হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে দেখতে পাবে দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। আমি 3টে পাঠ্য বই খুঁটিয়ে পড়ে বসু মৌলিকের বই, রঞ্জিত গড়াঙের বই এবং ছায়া প্রকাশনের বই খুঁটিয়ে পড়ে তোমাদের জন্য নোটস তৈরি করেছি। সেই নোটস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পরীক্ষাতে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে সমস্ত প্রশ্ন এখান থেকেই কমন পড়ে যাবে। এর আগে আমি বসু মৌলিকের বই এবং রঞ্জিত গড়াঙের যে প্রান্তিক পাবলিকেশনের বই দুটো রয়েছে সেই বই দুটোর অনুশীলনের সমস্ত প্রশ্ন আমি করিয়ে রেখেছি। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্বটি। দেখো একের দাগে কি বলছে, বহির্জাত শক্তির মূল উৎস হলো সৌরশক্তি। তাহলে পরীক্ষা আসবে বহির্জাত শক্তির মূল উৎস কি? সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, পর্যায়ন বা গ্রেডেশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিসবারি। চেম্বারলিন ও স্যালিসবারি সর্বপ্রথম পর্যায়ন কথাটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন 3-এর দাগ, দুটি নির্দিষ্ট প্রক্রিয়ায় অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়। এটা সত্য মিথ্যা আসতে পারে, ঠিক আছে। নেক্সট, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় আর আরোহণ প্রক্রিয়ায় কি হয়? ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার অপর নাম কি? নগ্নীভবন। পরের প্রশ্ন 7-এর দাগে, আরোহণ প্রক্রিয়ার অপর নাম কি? আরোহণ প্রক্রিয়ার অপর নাম সঞ্চয়। নেক্সট প্রশ্ন 8-এর দাগ, গ্রেড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর, গ্রেড কথাটি সর্বপ্রথম জি.কে. গিলবার্ট, ঠিক আছে, মনে রাখবে জি.কে. গিলবার্ট সর্বপ্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? উত্তর, জে.ডব্লিউ. পাওয়েল। পাওয়েল হচ্ছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক। নেক্সট প্রশ্ন, সমুদ্রতল হলো শেষ ক্ষয়সীমা। পরের প্রশ্ন দেখো, অন্তঃপ্রবাহরূপে নদীর জলধারা আমাজনের এই অন্তঃপ্রবাহের নামকরণ রয়েছে হামজা, প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ভালিয়া হামজার নামানুসারে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 12-এর দাগে, পৃথিবীতে মোট মিষ্টি জলের পরিমাণ কত? উত্তর, 0.003% মাত্র। নেক্সট প্রশ্ন 13-এর দাগ, পৃথিবীতে কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? উত্তর, আমাজন নদী, ঠিক আছে। যদি ভারতের মধ্যে বলে তাহলে হবে ব্রহ্মপুত্র নদী। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? উত্তর, আমাজন অববাহিকা, ঠিক আছে। পরের প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দোয়াব বলা হয়। অর্থাৎ দুটো নদীর যে মধ্যবর্তী অঞ্চল থাকে সেটাকে দোয়াব বলা হয়। 17-এর দাগ, দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? নদী সঙ্গম। আর দুটো নদী যেখানে মিলিত হয় তাকে বলা হয় নদী সঙ্গম। 18-এর দাগ, ভাগীরথী ও অলকানন্দার মিলিত স্থানের নাম কি? উত্তর, দেবপ্রয়াগ। পরীক্ষা আসতে পারে, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন 19-এর দাগে, পরিবর্তনের সাথে সাথে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কি বলে? নদীবর্তন বলে, ঠিক আছে। পর্যায়ক্রমিক পরিবর্তনকে নদীবর্তন বলে। নেক্সট প্রশ্ন 20-এর দাগ, দেখো কি বলছে, নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? উত্তর হবে 64 গুণ বৃদ্ধি পায়। তাকে ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়ে থাকে, ঠিক আছে। এর ব্যাখ্যা কে দিয়েছিলেন? 1842 সালে ডাব্লিউ হপকিন্স, মনে থাকবে। নেক্সট প্রশ্ন 22-এর দাগে, নদীর জলপ্রবাহ মাপার একক কি? এখানে কিন্তু এককের কথা বলেছে, ঠিক আছে। কিউসেক ও কিউমেক। কিউমেক হলো কিউবিক মিটার পার সেকেন্ড আর কিউসেক হলো কিউবিক ফুট পার সেকেন্ড, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট 23-এর দাগ, কয়েকটি আদর্শ নদীর নাম বলো। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, নীল, মিসিসিপি। তো মনে রাখবে আদর্শ নদী কাকে বলে? যেসব নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি 3টি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলা হয় আদর্শ নদী।
24 দাগ গঙ্গা নদীর উচ্চগতি। গঙ্গা নদীর উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার হচ্ছে উচ্চগতি। গঙ্গা নদীর মধ্যগতি হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? উত্তর কালীগণ্ডকী গিরিখাত, যেটা নেপালে অবস্থিত। গভীরতা কত? 5571 মিটার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? উত্তর ইচাং গিরিখাত, চীনের ইয়াংশিকিয়াং নদীতে। ঠিক আছে। পরের প্রশ্ন 27 দাগ, পেরুর কলকা নদীর উপর এল কানন্দা কলকা পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত, যার গভীরতা 3270 মিটার। ঠিক আছে। পরের প্রশ্ন 28 দাগ, গিরিখাত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলেই বেশি দেখা যায়। এটা মনে রাখবে, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গঠিত গভীর ও সংকীর্ণ আই আকৃতি বিশিষ্ট উপত্যকাকে কি বলে? উত্তর ক্যানিয়ন বলে। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? উত্তর তিব্বতের ইয়ারলুং জাংবো সাংপো নদীর উপর সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম কি? গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। 33 নাম্বার, বড় মাপের র্যাপিডস কে কি বলে? জলপ্রপাত বলা হয়। ঠিক আছে, র্যাপিডস। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেনেজুয়েলার গৌজা নদীর উপর সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাতের নাম কি? ইগুয়াজু জলপ্রপাত। ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর সুন্দরতম অর্থাৎ সুদৃশ্যতম জলপ্রপাত। নেক্সট প্রশ্ন 38 নাম্বার, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কর্ণাটকের ভারাহি নদীর উপর কুঞ্চিকল জলপ্রপাত। ঠিক আছে, এটা কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত। কোন জলপ্রপাত? কুঞ্চিকল জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে? উত্তর ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীতে চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 40 নাম্বার, শরাবতী নদীতে কোন জলপ্রপাত রয়েছে? উত্তর যোগ বা গেরসাপ্পা জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, অসংখ্য ছোট ছোট র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কাসকেড বলে। নেক্সট প্রশ্ন, জলপ্রপাতে প্রবল জলরাশি বাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলা হয়ে থাকে। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দেখো, ইম্পর্টেন্ট কিছু দেওয়া আছে। সাধারণত জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় না। এটা সত্য মিথ্যা আসতে পারে পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, প্রপাতকূপ কিভাবে সৃষ্টি হয়? উত্তর বুদবুদ ক্ষয়ের মাধ্যমে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় প্রপাতকূপ। পরের প্রশ্ন, মন্থকূপ সৃষ্টি হওয়ার ফলে নদীগর্ভে কি পরিবর্তন হয়? নদীর গভীরতা বাড়ে। নেক্সট, মন্থকূপ কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? উত্তর অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, মিয়েন্ডার নামকরণ হয় কোন নদীর নামানুসারে? উত্তর তুরস্কের মিয়েন্ডার্স নদীর নামানুসারে মিয়েন্ডার নামকরণ হয়। ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 48 নাম্বার, ভারত তথা এশিয়ার বৃহত্তম অশ্বক্রাকৃতির হ্রদের নাম কি? উত্তর কানোয়ার হ্রদ। বিহারের বুড়িগন্ডক নদী থেকে বিচ্ছিন্ন হয়। 2020 সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এই কানোয়ার হ্রদকে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? উত্তর মাজুলি, অসমের ব্রহ্মপুত্র নদের উপর। নেক্সট, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? ইলাহাদা মারাজো আমাজনের মোহনায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। এটা মনে রাখবে, এটা কিন্তু নদী দ্বীপ, বদ্বীপ কিন্তু নয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন,
51 নম্বর, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে? খাড়ি বলে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। নেক্সট, ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র নীল পো হুয়াংহো নদীর উপর। নেক্সট, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ। তাহলে ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ কোন আকৃতির? পাখির পায়ের মতো আকৃতির। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, করাতের দাঁতের মতো বদ্বীপ দেখা যায় ইতালির তাইবার স্পেনের এব্রো নদীতে। 56 মানে 56 নম্বর, ক্ষারীয় বদ্বীপ দেখা যায় ফ্রান্সের সিন ও জার্মানির রাইন নদীর বদ্বীপ। ঠিক আছে। তো এই বদ্বীপগুলো কোন কোন আকৃতির ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবেই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন, আমাজন ও কঙ্কো নদীর মোহনায় বদ্বীপ নেই। এটা একটা কিন্তু ভালো জিনিস, মনে রাখবে, আমাজন ও কঙ্কো নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। নেক্সট প্রশ্ন 57 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সুন্দরবন। 58, বিশ্ব উষ্ণায়নের ফলে কোন দ্বীপটি সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে? উত্তর নিউমুর দ্বীপ। সুন্দরবনের ক্ষেত্রফল কত? 10,000 বর্গ কিমি। একটু সুন্দরবন সম্পর্কে জেনে নেই। 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আর 1989 সালে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে। বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে 1989, আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয় 1987 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। তারপর দেখো হিমবাহ যে পাঠটুকু রয়েছে সেখান থেকে প্রশ্ন রয়েছে, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? উত্তর আন্টার্কটিকা মহাদেশে 90% হিমবাহ রয়েছে, আর 0.09% হিমবাহ রয়েছে গ্রিনল্যান্ডে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলে সুপেয় জলের বৃহত্তম ভাণ্ডার রয়েছে? উত্তর 2 মেরু অঞ্চলে। 3 দাগে, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? উত্তর আন্টার্কটিকার ল্যাম্বার্ট। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর আলাস্কার হোবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। কত দৈর্ঘ্য? 129 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, যার দৈর্ঘ্য 70 কিলোমিটার। 6 দাগ, বার্কসুন্ড ও ক্রেভাস কোন হিমবাহে দেখা যায়? উত্তর উপত্যকা হিমবাহে। নেক্সট প্রশ্ন, নুনাটক ও হিমশৈল দেখা যায় কোন হিমবাহে? উত্তর মহাদেশীয় হিমবাহে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? উত্তর আলাস্কার মালাস্পিনা। নেক্সট প্রশ্ন 9 দাগ, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কত? উত্তর মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। নেক্সট প্রশ্ন, হিমরেখার উপরে কি থাকে? হিমরেখার উপরে চির তুষার ক্ষেত্র থাকে। নেক্সট প্রশ্ন, হিমশৈলের কত শতাংশ সমুদ্রে ভেসে থাকে? উত্তর হিমশৈলের মাত্র 1/9 সমুদ্রে ভেসে থাকে। নেক্সট প্রশ্ন, হিমবাহের উপরের পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে? উত্তর ক্রেভাস বলে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, হিমবাহ যখন উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্য দিয়ে নিচের দিকে নামে তখন পর্বতগাত্রে ও হিমবাহের মধ্যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয়। তাকে কি বলে? তাকে বলা হয় বার্কসুন্ড। ঠিক আছে। পরের প্রশ্ন, হিমবাহের কোরীয় অংশের পিছনে মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে ল্যান্ডক্লাফট বলে। আর একবার বলে দিচ্ছি এটা, হিমবাহের কোরীয় অংশের পিছনে মস্তক দেওয়ালের মতো ও হিমবাহের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয় তাকে কি বলে? ল্যান্ডক্লাফট। নেক্সট, হিমবাহের প্রধান কাজ কয়টি ও কি কি? হিমবাহের 3টি কাজ, ক্ষয়কার্য, বহন কার্য ও সঞ্চয় কার্য। নেক্সট, কোনটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিত? বার্কসুন্ড ও ক্রেভাস মৃত্যু ফাঁদ নামে পরিচিত। ঠিক আছে। পরের প্রশ্ন 17 দাগ, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কি বলে? উত্তর ক্রেভাস বলে। নেক্সট 18 নম্বর, হিমবাহ উপত্যকার আকৃতি কেমন হয়?
ইউ আকৃতির হয়ে থাকে। হিমবাহ নদীর মিলিত ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, পর্বতগাত্রে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্তের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে স্কোরি বা সার্ক বলে। এই স্কোরি বা সার্ক বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, একটু দেখে নাও। ফার্সি ভাষায় কোরি বা সার্ক বলা হয়, জার্মানিতে কার বলা হয়, ওয়েলসে কাম বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ডে কোরি বলে। ঠিক আছে, তো তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, আর আমি বসু মৌলিকের যে বইটি রয়েছে প্রান্তিক পাবলিকেশনের, সেটার হচ্ছে কোশ্চেন সলভ করিয়েছি। রঞ্জিত গড়াঙের যে বইটা রয়েছে সেটার প্রশ্ন সলভ করিয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, তোমরা একটি দেখে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পাঁচিলের মতো শৈলশিরাকে কি বলে? উত্তর অ্যারিটি বা অ্যারেট বলে। নেক্সট প্রশ্ন, অনেকগুলি অ্যারিটি বিপরীতমুখী অবস্থানের কারণে মধ্যবর্তী শৃঙ্গটিকে পিরামিডের মতো দেখায়। কেমন দেখায়? পিরামিডের মতো দেখায়। তাকে কি বলে? পিরামিড চূড়া বলে। পিরামিড চূড়ার উদাহরণ আল্পস পর্বতের ম্যাটারহর্ন, হিমালয় পর্বতের নীলকণ্ঠ। নেক্সট প্রশ্ন, অসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপের সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে হিমসোপান বা হিমশিরি বলা হয়। নেক্সট প্রশ্ন, হিমশিরিতে বেসিনের মতো অংশ দেখা যায় যেখানে জল জমে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে প্যাটার্নস্টার হ্রদ বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বলে? প্যাটার্নস্টার হ্রদ বলে। নেক্সট প্রশ্ন, পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে একটি মাত্র শিলাখণ্ডের উপর গঠিত ঢিপির মতো আকৃতির ভূমিরূপকে কি বলে? রসে মতানে বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পর দেখো 27-এর দাগ, পৃথিবীর বৃহত্তম ফিওর্ডের নাম কি? উত্তর গ্রিনল্যান্ডের এসকোর্স বি। ঠিক আছে, নরওয়ের একটা বিখ্যাত ফিওর্ড রয়েছে যার নাম হচ্ছে সোগনে ফিওর্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো ভূমিরূপকে কি বলে? ড্রামলিন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 29-এর দাগ, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাব রেখাকে কি বলে? স্তরায়তে গ্রাব রেখা বলা হয়। ঠিক আছে, স্তরে স্তরে সঞ্চিত হয়, এই জন্য স্তরায়তে গ্রাব রেখা বলা হয়। ডিম ভর্তি ঝুড়ি বা ডিমের ঝুড়ি ভূমিরূপ কোন ভূমিরূপকে বলে? উত্তর ড্রামলিনকে বলা হয়। বাস্কেট অফ এক টপোগ্রাফি। ঠিক আছে, 31-এর দাগ, এসকার হিমবাহের কোন কার্যের ফলে সৃষ্টি হয়? উত্তর এসকার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। হিমবাহ ও জলধারার মিলিত কার্যে বাহিত নুড়ি, বালি, কাঁকড় সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 32-এর দাগ, হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাব রেখাকে কি বলে? অবিন্যস্ত গ্রাব রেখা বলে। নেক্সট প্রশ্ন, দুটি কেটলের মাঝের উঁচু স্থানকে কি বলে? দুটি কেটলের মাঝের উঁচু স্থানকে নব বলে। 34-এর দাগ, কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কি বলে? উত্তর ভার্ব বলে। নেক্সট, বরফ গলে সৃষ্ট গর্ত বা অবনমিত অংশকে কি বলে? কেটল বলা হয়। যেখানে বরফ গলে যায় সেখানে যে গর্তের সৃষ্টি হয় সেই অবনমিত অংশকে বলা হয় কেটল। কেটল অংশে জল জমে কেটল হ্রদ তৈরি হয়। পৃথিবী বিখ্যাত একটি এস্কারের নাম লেখো। উত্তর সুইডেনের ব্যাডলুন ডাসেন। নেক্সট প্রশ্ন, ফিওর্ড কি? উচ্চ অক্ষাংশে হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট সংকীর্ণ ও গভীর জলমগ্ন উপকূল অংশকে বলা হয় ফিওর্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যে তিন কোণা বদ্বীপের ন্যায় ভূমিরূপকে কি বলে? কেম বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপর একটুখানি দেখে নাও। হিমবাহের কার্যে পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপকে কি বলে? আগামুখ বলা হয়ে থাকে। ঠিক আছে,
তারপর দেখো বায়ু যে পার্টটা আছে সেখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। মরু বা মরুপ্রায় অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কাজ প্রধান ভূমিকা পালন করে। তাহলে উপকূলবর্তী অঞ্চলে আর মরুপ্রায় বা মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান ভূমিকা পালন করে থাকে। দেখো 39 নম্বর, 39 নম্বর, যে প্রক্রিয়ায় প্রবল বায়ু প্রবাহের ফলে মরুভূমির শিথিল বালি এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হয় তাকে কি বলে? তাকে অপসরণ বলা হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর, আফ্রিকার সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অপবাহন বা অপসরণ গর্তের নাম কি? উত্তর, মিশরের কাতারা বা কোয়াতার। পরের প্রশ্ন, অপসরণ গর্তগুলিকে থর মরুভূমিতে কি নামে পরিচিত? ধান্ত নামে পরিচিত। তাহলে অপসরণ গর্তগুলিকে থর মরুভূমিতে কি বলে? ধান্ত বলে। পরের প্রশ্ন, বালি দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় কি বলে? বালি দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় আর্ক বলে, আর তুর্কিস্তানে কুম বলা হয়ে থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 44-এর দাগ, বিভিন্ন আকৃতির পাথর খণ্ড দিয়ে গঠিত মরুভূমিকে আলজেরিয়ায় কি বলা হয়? রেক বলা হয়। তাহলে বিভিন্ন আকৃতির পাথর খণ্ড দিয়ে গঠিত মরুভূমিকে আলজেরিয়া রেক বলে। বিভিন্ন দেশে বিভিন্ন নাম বলে। লিবিয়ায় সেরির বলে, মিশরে সেরির বলে, অস্ট্রেলিয়ার গিবার্স বলে। ঠিক আছে। পরের প্রশ্ন, বালি দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় কি বলে? বালি দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় হামাদা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বালি গঠনের প্রধান উপাদান বা খনিজ কোনটি? বালি গঠনের প্রধান উপাদান বা খনিজ হলো কোয়ার্টজ খনি। নেক্সট প্রশ্ন, ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপকে কি বলা হয়? উত্তর, গোড় বলা হয়। জার্মানিতে গোড়কে পিসফেলসন বলা হয়। গোড় ভূমিরূপকে মাশরুম রক বা পেডেস্ট্রাল রক্স বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে, বারবার বলছি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 48 নম্বর, মোরগের ঝুঁটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কি বলে? উত্তর, ইয়ারদাং বলা হয়। বিভিন্ন কঠিন শিলাস্তরগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে মূর্তি আকৃতির শৈলশিলার মতো দাঁড়িয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কি বলে? তাকে নিডিল বলে। নেক্সট, কঠিন শিলায় গঠিত অনিচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে দাঁড়ালে তাকে কি বলে? তাকে ইনসেলবার্স বলা হয়ে থাকে বা বোনহার্ডও বলা হয়ে থাকে। ঠিক আছে। দেখো, মরুভূমি অঞ্চলে কোনো উচ্চভূমি থাকলে দীর্ঘকাল ধরে বায়ু ও জলধারার মিলিত কার্যে তা ধীরে ধীরে মৃদু ঢালু সমতল ভূমিতে পরিণত হয়, তাকে সমপ্রায় ভূমি বলা হয়ে থাকে। এই সমপ্রায় ভূমিকে এল.সি. লসন প্যানফ্যান বলেছেন। ঠিক আছে। এল.সি. কিং পেডিপ্লেন বলে উল্লেখ করেন। এই অনুচ্চ টিলা বা পাহাড়গুলিকে ডাব্লু বোনহার্ট নামকরণ করেন ইনসেলবার্স। ঠিক আছে। তাহলে ইনসেলবার্স ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিপিতে পরিণত হলে তাকে বোনহার্ট বলা হয়ে থাকে। প্রত্যেকটা প্রশ্ন এখানকার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোনহার্ট বলে। নেক্সট, ইনসেলবার্স এক ধরনের দ্বীপশৈল। ইনসেলবার্স আর্দ্র অঞ্চলে গঠিত অনুচ্চ টিলাকে মোনাডনকের সাথে তুলনা করেছেন। নেক্সট, ইনসেলবার্স গভীর আবহবিকারের প্রভাবে পাথরখণ্ড স্তূপে পরিণত হলে তাকে ক্যাসল ক্যাপিস বলা হয়ে থাকে। কি বলছে? ইনসেলবার্স যখন গভীর আবহবিকারের প্রভাবে পাথরখণ্ড স্তূপে পরিণত হয় তাকে বলা হয় ক্যাসল ক্যাপিস। নেক্সট, পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? টেরিস বলা হয়ে থাকে। ঠিক আছে। কি বলে? টেরিস বলে। নেক্সট প্রশ্ন, ব্যাকনল্ড বালিয়াড়ি কি মঙ্গল গ্রহের গেল ক্রেটারের 35 কিমি দীর্ঘ বালিয়াড়ি? ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, বায়ুপ্রবাহের পথের সাথে আড়াআড়িভাবে গঠিত বালির স্তূপ অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে? উত্তর, বারখান বলে। বারখানের সামনের দিক উত্তল, পিছনের দিক অবতলা আকৃতির হয়। বারখানের দুই কিনারায় অর্ধচন্দ্রাকার দুটি শিং থাকে। ঠিক আছে।
পরের প্রশ্ন 55 নম্বর, বারখান বালিয়াড়ির অপর নাম কি? উত্তর তির্যক বালিয়াড়ি। ঠিক আছে, এই তির্যক বালিয়াড়িকে দুই ভাগে ভাগ করা হয়, একটা রোডস বালিয়াড়ি, একটা একলে বালিয়াড়ি। তাহলে রোডস বালিয়াড়িটি কি সেটা একটু দেখে নেই। পিরামিডের মতো তির্যক বালিয়াড়ি হচ্ছে রোডস বালিয়াড়ি। আর একলে বালিয়াড়িটি কি? একই দিকে প্রবাহিত বিভিন্ন গতিবেগের একাধিক বায়ু প্রবাহের দ্বারা গঠিত আঁকা বাঁকা ও শারীরবৃত্ত শৈলশিরার মতো আকৃতি হচ্ছে একলে বালিয়াড়ি। ঠিক আছে, পরের প্রশ্ন, বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালভাবে যে সমস্ত বালির স্তূপ গঠিত হয় তাকে কি বলে? তাকে অনুদুর্গ বালি বা শিব বালিয়াড়ি বলা হয়। বারখান বালিয়াড়ি থেকেই শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। পরীক্ষায় আসতে হয় কোন বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, সেটা হচ্ছে বারখান বালিয়াড়ি থেকে। দেখো, অনুদুর্গ বালিয়াড়ির মধ্যে যেগুলো আকারে বেশ সংকীর্ণ কিন্তু লম্বা লম্বা আকার হবে, হ্যাঁ লম্বা, তাদের শিব বালিয়াড়ি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মাঝে কি দেখা যায়? উত্তর করিডর দেখা যায়। পরের প্রশ্ন, শিব বালিয়াড়ির আকৃতি কেমন? উত্তর তরোয়ালের মতো। শিব বালিয়াড়ির নামকরণ করেন ব্যাগনল্ড। ঠিক আছে, তারপরের পয়েন্ট দেখো, শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলিকে সাহারায় গাসি নামে পরিচিত। তাহলে পরীক্ষায় আসতে পারে গাসি কি, সেগুলো হচ্ছে শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলিকে সাহারায় গাসি নামে পরিচিত। পরের পয়েন্ট, দুটি বালিয়াড়ির মধ্যবর্তী অংশে বালিহীন হামাদা বা রেক দ্বারা বিচ্ছিন্ন হয়। দুটি বালিয়াড়ির যে মধ্যবর্তী অংশ, সেই বালিয়াড়ি কি হয়? বালিহীন অঞ্চল হামাদা বা রেক দ্বারা বিচ্ছিন্ন হয়। পরের প্রশ্ন, লোয়েস কথার অর্থ কি? লোয়েস কথার অর্থ হলো স্থানচ্যুত। চীনের হোয়াংহো নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, সাহারায় মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলে? সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলা হয় শর্টস। তারপর দেখো, বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো আমরা একটু জানবো। দেখো, ওয়াদি কি? মরুভূমিতে শুষ্ক নদী উপত্যকাকে ওয়াদি বলে। নেক্সট, আরবি ভাষায় ওয়াদি শব্দের অর্থ শুষ্ক উপত্যকা। পরের প্রশ্ন, পর্বতের পাদদেশের ক্ষয়প্রাপ্ত তরঙ্গায়িত সমতল ভূমিকে কি বলে? উত্তর পেডিমেন্ট বলে। নেক্সট প্রশ্ন, পেডিমেন্ট নিচের ক্ষয়জাত পদার্থ সঞ্চিত ভূমিরূপকে কি বলে? বাজাদা বলে। পরের প্রশ্ন, পেডিমেন্ট শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর জি.কে. গিলবার্ট প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন। 5 দাগ, হ্রদে অধিক মাত্রায় লবণ ও ক্ষার থাকলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে কি বলে? স্যালিনা বলে। মরুভূমিতে অধিক মাত্রায় লবণ ও ক্ষার থাকলে সাহারায় তাকে শর্টস বলা হয়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় তাকে প্যান বলে। আরব অঞ্চলে সবকা বা খাবারই বলে। মেক্সিকোতে সল্টস বলা হয়। ঠিক আছে, এই যে নামগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে, তো প্রত্যেকটাই খুব বুঝে বুঝে পড়বে। ঠিক আছে, এইগুলো কি? হ্রদে অধিক মাত্রায় লবণ ও ক্ষার থাকলে যে গর্তগুলো সৃষ্টি হয়, হ্রদগুলো সৃষ্টি হয়, তাকে বলা হয় স্যালিনা। ঠিক আছে, তারপর দেখো, একটি প্লেয়ার উদাহরণ দাও। তারিম বেসিনের লপনর হ্রদ হচ্ছে একটি প্লেয়ার উদাহরণ। দুটি বিখ্যাত ওয়াদি, জর্ডনের ওয়াদি রাম ও মিশরের ওয়াদি আল তিহান, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে দুটোই। তারপর দেখো, ইম্পর্টেন্স কিছু আমি লিখেছি। নুনাটক্স কি? মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শিখর দেশ। দ্বীপশৈল কি? বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট ইনসেলবার্জের অপর নাম। ঠিক আছে, তাহলে ইনসেলবার্জের অপর নাম কি? দ্বীপশৈল। নেক্সট, গাসি কি? দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে বলা হয় গাসি। তারপর দেখো, বিন্দুবার কি? মধ্য ও নিম্ন গতিতে নদীর কিনারায় পলি সঞ্চয়ে সৃষ্ট হয় ভূমিরূপ। র্যাপিডস, নদীর ঊর্ধ্বগতিতে ধাপে ধাপে নেমে আসা জলরাশি, এটি বৃহৎ হলে তখন জলপ্রপাতের সৃষ্টি হয়, অর্থাৎ র্যাপিডস থেকে জলপ্রপাতের সৃষ্টি হয়। তারপর জলপিড বা ওয়াটার টেবিল কি? উত্তর ভূগর্ভের ভৌম জল স্তরের উপরের প্রান্তিক পৃষ্ঠ, এটাকে বলা হয় ওয়াটার টেবিল।
অ্যাকুইফার কি? ভূগর্ভে যেখানে ভৌমজল অবস্থান করে। নেক্সট, মরুদ্যান কি? মরুভূমির ভিতরে মিষ্টি জলের উৎস অঞ্চলে যেখানে গাছপালা জন্মায় ও জনবসতি গড়ে ওঠে। দেখো, তোমরা এই প্রশ্নগুলো একটু পজ করে করে দেখে নেবে, ঠিক আছে? আমি এই প্রশ্নগুলো আর বললাম না, তার কারণ অলরেডি এই প্রশ্নগুলো একবার করে আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে শূন্যস্থান করে দেওয়া আছে, তোমরা একটু জাস্ট দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? চলো। দেখো, এখানে একটা ডান দিক বাম দিক মেলানো রয়েছে, আমি মিলিয়ে রেখেছি, তোমরা একটু জাস্ট চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? চলো। তারপর দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। আমি প্রত্যেকটারই সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি, তোমরা জাস্ট একটু দেখে নাও। তো এই ছিল আজকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের সমস্ত প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং এমসিকিউ প্রশ্নের জন্য আর অন্য কোনো বই পড়তে হবে না। আমি অলরেডি 3টে বই সলভ করে আমি এই নোটটা বানিয়েছি, ঠিক আছে? থ্যাংক ইউ, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।